পূর্বাজ লাইফস্টাইলে নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি, আজকের ব্লগটাও শুরু করছি। তো এই রান্না করতে করতে একটু এসে বসেছি, এখনও অনেক কাজ বাকি, বুঝলেন তো। 11:30 বেজে গিয়েছে, প্রায় তার বেশি হয়ে গেছে। আর আজকে তো বুধবার, তো সকাল সকাল যেমন পুজোর শাড়ি তেমনি সেরে নিয়েছি। আমার গোপালের জন্য কতগুলো সুতির জামা কিনতে হবে, জানেন তো। অনেক কাজ আছে, আজকে তো আবার বুধবার, কালকে বৃহস্পতিবারের পূজা আছে। আগের সপ্তাহে পুজো করতে পারিনি, যেমন ঘট পাতা ছিল তেমনি পাতা রয়েছে। তো দেখি বিকেলবেলা যিশুকে বলছিলাম যে একটুখানি নিয়ে যাবি আমাকে বাইকে করে, কারণ অতটা হেঁটে না যেতে পারবো না। তো দেখি যদি না হয় তাহলে ছন্দাদি তো দূর্বা, তারপরে বেলপাতা সব দিয়েই যায়। আর একটা আমশাখা যদি না পাই, পেতলের আমশাখা তো আমার কাছে আছে, এবারের মতো নাই তো পেতে সেটা দিয়েই করে নেবো ভাবছি। তো দেখি কি করি, অনেক কিছু কেনাকাটারও আছে জানেন তো, টুকিটাকি। তো এখন তো বেরোতে পারছি না। গোপালের কটা জামা, আর ডাক্তার সাহেব তো ওসব কিনতে পারবে না, ও সব পারবে না, বলে লাভ নেই। সঙ্গে হয়তো যেতে পারে কিন্তু ও কিনে আনতে পারবে না। একবার এনেছিল দুজনের জন্য দুটো জামা, তখন আমার ছোট্ট পেতলের রাধাকৃষ্ণ ছিল জানেন তো, সে এইসা বড়, সে তাদের গায়ে আমি পরাতেই পারছি না, সে ঢাউস ঢাউস জামা দুটো। তো সেই আর কি। আর একটা কথা কি জানেন, চিন্তা করছি সমানে। আমাকে না সবাই বলছে কি যে এই যে এত বিপদ আপদ যাচ্ছে, তারপরে মানসিক অশান্তিও রয়েছে কিছু, বলছে কি হনুমানজির 11 দিনের ব্রত করতে। তো এবার ব্যাপারটা হচ্ছে, আমি তো করলাম 7 দিনের ব্রত, তো করলাম হনুমানজির ঘট পেতে, আপনাদের তো দেখালাম। এখন 11 দিনের ব্রত করা মানে ওই 11 দিন ধরে তো নুন খাওয়া যাবে না, সন্ধক লবণ খেতে হবে, সেসব ঠিক আছে, পারবো সেসব। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই মাছ মাংস সব তো খাওয়া যাবে না, নিরামিষ খেতে হবে। আর 11 দিন ধরে নিরামিষ খাওয়া ডাক্তার সাহেব অ্যালাউ করবে না কিছুতেই, কারণ আমাকে অত কড়া কড়া ওষুধগুলো খেতে হয় ভাই। সেগুলোই চিন্তা করছি পারবো কি না, জানেন তো। তো এমনি তো আসনে ছবি আছেই আমার, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটাই চিন্তা করছি। বলছে করে দেখ, দেখবি। আর তারপরে আবার আমাকে আবার একজন বলল, তুমি তাহলে এক কাজ করো না, প্রত্যেক মঙ্গলবার করো না। তা প্রত্যেক মঙ্গলবারও করছিলাম জানেন তো, সে ওই যে অসুস্থ হয়ে পড়লাম, সে এমন চিৎকার এমন গালাগালি শুরু করলো না, যে আমি তখন বলি ঠিক আছে থাক, করতে হবে না বলে ছেড়ে দিয়েছি। তো 7টা মঙ্গলবার আমি করেছিলাম। তো এখন বুঝতে পারছি না যে করব কি করব না, জানেন তো। তারপরে কি বলুন তো, মানে সব সময় যদি ওই পুজো আচ্চা নিয়েই পড়ে থাকতাম তাহলে হয়তো করতে পারতাম, তাই না। আমার তো সংসারও সামলাতে হয়, আমার অন্যান্য অনেক কাজ আছে। তো ওই 11 দিন ধরে, তারপরে আমার যা সব মানে স্বামী আর ছেলে না মোটে 11 দিন ধরে ওইসব নিরামিষ। আমি এই গ্যাস পুছে খাবার করব এ করব, আমার ছেলে জপাত করে গিয়ে একদম ডিম ভাজা ভাজা করে খাবার টাবার বানিয়ে এ করে ছেড়ে দেবে। ওই 10 বার ধরে গ্যাস পোছা আর এ করা আমি আর পারি না, জানেন তো। একটা যদি ওই আমার মায়ের যেমন ঠাকুর ঘরের সঙ্গে রান্নাঘর আছে, তো আমার তো সে বেলাই নেই। এবার ইন্ডাকশান জেলে যে করব, সেও তো ঘরের মধ্যে কি করে করব বলুন, সেও তো জায়গা নেই। আলাদা করে যদি একটু করা যেত তাহলে ভালো হতো। এইসব নানা চিন্তায় রয়েছি আর কি, কী করব বুঝতে পারছি না। তো দেখি। তো এমনি সকালে যা যা কাজ সেসব তো করা হয়েই গেছে। যিশুও চেম্বার থেকে চলে এসছে, আজকে যিশুর ঘর থেকে ব্লগ শুরু করছি, কারণ যিশু আমার ঘরে, সেখানে ও ফোন করে কথা বলছে ওর বন্ধুদের সঙ্গে। তো আমাকে বললো তুমি তুমি আমার ঘরে যাও, আমি তোমার ঘরে। আমি বাহ, খুব ভালো। তো এই ছেলের ঘরটা একটু গুছিয়ে দিলাম, দিয়ে ওই এখনও অনেক কাজ বাকি, বোতলে জল টল ভর্তি করতে হবে। রান্নাটা হয়েই গেছে প্রায়, আমার জন্য একটু খাবার করব, করলেই হয়ে যাবে। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি করি না করি, আশা করি আপনাদের ভালোই লাগবে। চলুন, অনেক গল্প করব। দুবার ধরে যদি লোডশেডিং হয়ে যায় না, পারা যায় না, জানেন তো। একটা কথা যে বলবো আপনাদের সঙ্গে, আমাদের এখানে এই একবার যদি একটু ঝড় বৃষ্টি হলো তো এমন লোডশেডিং শুরু হয়ে যাবে, সে ঘন 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 লোডশেডিং, বিরক্ত লেগে যায়। সকাল থেকে যে মানে কি অসুবিধা হচ্ছে না, না ঠিক সময়ে পাম্প চালাতে পারলাম না, মানে রান্না করতে পারছি, পেস্ট টেস্টগুলো করবো কি করে সেও এক যন্ত্রণা। সব কি একসাথে উটোপাটি করে করা যায় বলুন তো। আর একটা যে কথা বলবো কারোর সাথে, আপনাদের সাথে যে গল্প করবো, সে উপায় নেই, এত ঝামেলা করছে। কোথায় কোথায় লোডশেডিং, কোথায় কোথায় লোডশেডিং। বিরক্তি। যে দেখুন আপনারা যে আমাকে এত ভালোবাসছেন, আমার এই যে সবাই আমার
মঙ্গল কামনা করছেন, আমি যাতে সুস্থ হয়ে যাই তার জন্য আশীর্বাদ করছেন। হ্যাঁ, আমি খুব বড় ইউটিউবার এখনও তো হতে পারিনি, কিন্তু সবার কাছে আমি এখনও পৌঁছতে পারিনি, কিন্তু যাদের কাছে আমি পৌঁছেছি, যারা আমার ভিডিও দেখছেন, প্রত্যেককে আমি মানে কি বলবো, ধন্যবাদ জানালে বোধহয় কম হবে। আপনারা এই যে আমার মানে সুস্থতা কামনা করছেন, আপনারা আমাকে আশীর্বাদ করছেন যে আমি ভালো হয়ে যাব তাড়াতাড়ি, আমার বন্ধু হয়ে আমার মঙ্গল কামনা করছেন, আমার ভীষণ ভালো লাগছে জানেন তো। মানে কিভাবে বলবো আপনাদের আমি বোঝাতে পারছি না। খালি মনে হচ্ছে আচ্ছা তাহলে নিজের চেনা পরিচিত গণ্ডির বাইরে এমন মানুষজনও আছে যারা আমাকে পছন্দ করছে, আমার কথাবার্তা, আমার আচরণ এখানে দেখে যাদের আমাকে সত্যিকারের ভালো লাগছে। খালি এটাই মনে হচ্ছে। আমি ডাক্তার সাহেবকে কালকে বলছিলাম জানেন তো, ডাক্তার সাহেব কি বলছে শুনে জানেন? বলছে বলে আমার বউকে যারা ভালোবাসছে আমিও তাদের পছন্দ করি, কারণ তারা আমার বউকে পছন্দ করে, বউকে ভালোবাসে। তো যিশু শুনে খুব হাসছে, বলে তাই? বলে হ্যাঁ রে তাই, তোর মাকে যারা ভালোবাসে আমিও তাদের পছন্দ করি। শুনে আমার এত ভালো লাগছে না, আপনাদেরকে বোঝাতে পারবো না জানেন তো। আপনারা কিন্তু এইভাবেই আমার পাশে থাকবেন, আমি যতদিন ইউটিউবে থাকবো আপনারা কিন্তু সবাই এইভাবেই আমার পাশে থাকবেন। আরও যদি বড় হতে পারি, আরও মানুষজনের কাছে পৌঁছতে পারি, সেটা আমার আরও ভালো লাগবে। দেখা যাক, চেষ্টা করছি পারি কিনা, আপনারা আমাকে সাহায্য করুন। কাল আমার শাশুড়ি কী করেছে জানেন? তখন আমি রান্না করছি, আপনাদের তো কথাটা বলাই হয়নি, আমি রান্না করছি, আর মা কী করেছে, একটা প্লেটে করে 4 পিস মাছ নিয়ে এসছে, রুই মাছের পিস। আমি বলি কি হলো, হঠাৎ মাছ কেন? না তুমি তো মা না কি ফ্রিজ থেকে আমি মাছ বের করছিলাম, আর হঠাৎ তোমার কথা মনে পড়লো, তুমি মাছ খেতে ভালোবাসো, সেই জন্যে মাছ নিয়ে এসেছি। আমি বলি আমার ফ্রিজে মাছ রাখার জায়গা নেই মা, আমি আর মাছ নিয়ে কি করব? না হাতে করে নিয়ে এসেছি, আর তুমি নেবে না? আমি বলি না আমি নেব না, তুমি যে হাতে করে আমার জন্য নিয়ে এসছো আমি খুব খুশি হলাম, তুমি আবার সেই হাতে করে নিয়ে যেখান থেকে এনেছিলো ওইখানে গিয়ে রেখে দিয়ে এসো। হ্যাঁ, বাচ্চাগুলো আছে উপরে, তারা খাবে, ঝুমা আছে, ঝুমা মাছ ভালোবাসে, খাবে, তুমি নিয়ে যাও, তুমিও তো মাছ ভালোবাসো, তুমি খাবে, আমার চিন্তা করতে হবে না। সেদিনকে দেখলে তো মাসি আগে মাছ তো দিয়েই গেল, আবার সেদিনকে বাটা মাছ এক গাদা, তারপরে একটা বড় কাতলা মাছ সব দিয়ে গেছে। আমার ফ্রিজের কোথায় রাখবো? আর সত্যি কথা আপনাদেরকেও দেখাবো জানেন তো, আমার ফ্রিজে সত্যি আর রাখার জায়গা নেই। আর মাছ তো আমি একাই খাই, ডাক্তার সাহেবও খায় না, আর যিশুও খায় না। হ্যাঁ, আমার হাজব্যান্ড সে কচিত ভবিষ্যৎ একটু মোরলা মাছ ভাজা কড়া করে দিলে সেইটা খায়, আর কাতলা মাছের পিস যদি তার ইচ্ছে হয় তাহলে খায়, নইলে তাদের ডিম ভেজে দিলে কি ডিমের ঝোল করে দিলেই তারা খুশি। তো এবার আমি একা কত মাছ খাবো বলুন? আর আমার মাছের যে মাসি না, মাছলি মাসি, তাকে বললে পরে সে মানে আমি হাঁ করতে যতক্ষণ জানেন তো, সে একদম মাছ এনে একদম ভর্তি করে ঢেলে দিয়ে চলে যাবে। ওই জন্য আমি নিইনি। আমি বলি না, তুমি নিয়ে এসছোই বা কেন? তুমি জানো না যে আমাকে মাসি মাছ দিয়ে যায়? তুমি নিয়ে যাও, তোমরা খাবে। তো ওই কথাটা বলতে গিয়ে তাই এটা বললাম আর কি, যে এই যে মানুষের ভালোবাসা পাচ্ছি, আপনজনের ভালোবাসা, ওই যে বললাম সেদিন যে সত্যিকারের যারা আপনজন তারা ঠিক ভালোবাসবেই বাসবে, তাই না? এই যে দেখুন, আপনারা তো আমাকে সেভাবে চেনেন না, জানেন না, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমার পরিচয় হচ্ছে। তবু দেখুন আপনারা যে আমার কাছে আসছেন, আমার ভিডিও দেখছেন, আমি যে অসুস্থ আমার মঙ্গল কামনা করছেন, এটা কজন পায় বলুন? এটা পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার, যাই বলুন আর তাই বলুন। তো এই যে দেখুন ফুলকপির তরকারিটা রান্না করছি, এই যে হয়ে গেছে, নামিয়ে নেব এবারে। ওই এটাই করব, ডাল ভাত ফুলকপির তরকারি, আর পাঁপড় ভাজা খায় কি ডিম ভাজা খায় করে দেবো। আর আমার জন্য একটা তরকারি তো করতে হবে, তো দেখি কি করি। দেখুন আজকে বানাবো হচ্ছে চিংড়ি মাছের টক। এই যে চিংড়ি মাছগুলোকে কি করেছি বলুন তো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই যে 2 টুকরো লেবু নিয়েছি। আমি তো একা খাবো, ওই জন্য 2 টুকরো লেবু হলেই হবে। যারা বেশি জনের জন্য করবেন তাদের সেইভাবে বুঝে করবেন কতটা লেবু লাগবে। তো এই যে চিংড়ি মাছটাকে আর ভাজিয়ে নিই। হ্যাঁ, তো এবার একটুখানি তেল দিই। ভাবছিলাম চিংড়ি মাছের কারি টারি বানাবো, তারপরে দেখলাম যে না, লেবু দিয়েই খাই, বুঝলেন তো। আমাদের এই তমলুকে না যত গরম পড়বে তত এই টক খাওয়ার চল হবে, বুঝলেন তো। বিভিন্ন রকমের টক, এই লেবু দিয়েই টক, তেঁতুল দিয়ে টক লোকে খুব কম খায়, কারণ তেঁতুলে অ্যাসিড হয়ে যেতে পারে। তো এই লেবু দিয়েই টক, বিভিন্ন মাছ দিয়ে করবে,
তারপরে পোস্ত বড়া দিয়ে বানাবে, কি এমনি ছোট ছোট বড়া বানিয়ে সেটা দিয়েও টক বানাবে। আমাদের এখানে টক খাওয়ার খুব চল, এই পুরো গরমটা চলবে। আচ্ছা, 5 ফোড়ন দিলাম। আর দিব, লেবুর টক করা তো সোজা না, সব থেকে সোজা। আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে এবার একটু জল দিয়ে দিলাম। এইটুকু জলই থাক, বেশি দিয়ে আর আমি কি করবো, তাই না? এইটুকুই জল থাক। এবার একটুখানি লবণ দিয়ে দেবো, বেশি লবণ দেবো না, কারণ চিংড়ি মাছে মাখিয়ে রেখেছি তো। দিয়ে এবার দেখুন এই লেবুগুলো এর মধ্যে চিপে দেবো। এই লেবুগুলো না এই রান্নার এই টেবিলটা লাগলে না, পাথর তো লাগলে পরে না কীরকম দাগ হয়ে যায় জানেন তো। প্রথমে বুঝতে পারিনি, লেবুটা রেখে দিয়েছি, সে জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে। ব্যাস, এই যে দেখুন ফুটে উঠেছে। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। অনেকে আবার ভেজে নিয়েও করে, হ্যাঁ, চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নেয়, নিয়ে তারপরে মাছের মধ্যে দেয়, সেটাও করলেও হয়, সেটাও একই ব্যাপার, ঠিক আছে? এই যে ব্যাস, মাছগুলো এবার ফুটতে শুরু করলো। আর একটু জল দিয়ে দিই, ফুটবে তো মাছগুলো। ব্যাস, এটা এবার ফুটতে থাকুক, আর একটুখানি সেদ্ধও হয়ে যাবে এর সঙ্গে, তারপর নামিয়ে নেব। কমপ্লিট। চলুন একবার দেখিয়ে দিই আপনাদের কী কী রান্না করলাম। এখানে একটুখানি বেগুন পোড়া করেছি, আর এই যে দেখুন চিংড়ি মাছের টক। যা সুন্দর স্মেল বেরিয়েছে না, মানে সেই ঘ্রাণেনও অর্ধভোজনং, বুঝলেন তো? একটু বেশি করেই ঝোল রেখেছি, কারণ লেবুর টকটা না খেতে দারুণ লাগে। আর এই যে হচ্ছে লাউয়ের তরকারি করে নিয়েছি একটু আমার জন্যে আর কি। আর এখানে হচ্ছে মসুর ডাল। আজকে মুগ ডাল করতাম, কিন্তু সামনে ভাবলাম যে মাঘী পূর্ণিমা আছে, তখন তো মুগের ডাল করতে হবে, থাক পরে করব। ওই জন্য মসুর ডাল করেই ছেড়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এই যে ফুলকপির তরকারি। ব্যাস, এই আজকে রান্না করেছি। চলুন আমি এবার এই একটুখানি চা খাবো 2টো বিস্কুট দিয়ে। আর কাজকর্ম সব হয়েই গেছে, চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজ হবে। আর যিশু হচ্ছে চুল কাটতে গেছে, এত বেলাতে চুল কাটতে গেল, কারণ এখন হচ্ছে প্রায় 1:30। তো এত বেলায় চুল কাটতে গেল কারণ হচ্ছে ওই হয় কি বলে, সকাল থেকে না প্রচুর ভিড় থাকে, বুঝলেন তো। ওই ভিড়ে তল পাওয়া যায় না। দিয়ে আগের বারে ডাক্তার সাহেবও ওই রকম 10টার সময়, রাত্রি 10টার সময় চুল কেটে এসছেন, গিয়ে দুবার গেছে, গিয়ে ঘুরে চলে এসছে, এসে রাত্রি 10টার সময় চুল কাটতে গেছে। পুজোর সময় তো পার্লারে রাত্রি 2টোর সময় লোকে চুল কাটে, জানেন তো। ওই আমাদের যে নীলমণি পার্লার, যে আমার নিজেরই আত্মীয়ই গেছিলো, রাত্রি 2টোর সময় গিয়ে চুল কেটে এসছে, এত ভিড় হয়। তা সকাল থেকে কাটবো কি কাটবো না, কাটবো কি কাটবো না, হ্যাঁ মা চুল কেটে ফেলবো, হ্যাঁ মা না এখন রেখে দেবো, এই করছিল বসে বসে। তারপরে বলে মা চুলটা কেটেই আসি, কীরকম একটা সেই জাম্বুবানের মতন লাগছে মাথার উপরে চুলগুলো। আর বললাম না, ওর চুল খুব তাড়াতাড়ি বেড়ে যায়, আর মাথার উপর ঝেপে যায়, প্রচুর চুল ওর মাথায় বেড়ে যায়। তো বলে যে নার্সিংহোমে গেছিলাম, তো কাকা সেখানে আমার চুলের মধ্যে হাত বুলাচ্ছে, আর বলছে কি চুলগুলো কাট না বাবা, চুলগুলো কেটে ফেল, কীরকম বিচ্ছিরি লাগছে, তা আমার চুলগুলো কেটে আসি। আমি তো যে যা, তোকে কি বারণ করছি, বলে এই এখন গেল আর কি চুল কাটতে। তো চলুন একটু চাটা খেয়ে নিই বসে বসে, তারপর অন্য কাজ করব। আবার জিনিস দেখাই, চলুন। ঘুরে বেড়াচ্ছি তো ঘরের ভেতর, তাই এই শাড়ি দুটো বের করলাম। দেখুন এই শাড়ি দুটো আমার এক বান্ধবী আমাকে লখনৌ থেকে এনে দিয়েছিল, দেখুন ভালো করে, তারপরে বলছি। এবার দেখুন শাড়িটা কীরকম, এই শাড়িটা মানে কুচকে মুচকে কীরকম হয়ে আছে, এইভাবেই আমাকে এনে দিয়েছিল, কিন্তু হ্যাঁ আমি একদিনও পরিনি এখনও শাড়িটা। এবার কি ভাবছি জানেন, শাড়িটা দেখুন এত সুন্দর, আমার হাজব্যান্ডের খুব পছন্দ, সে তো লাল হলুদ শাড়ি পছন্দ করে, হ্যাঁ ভীষণ পছন্দ করে। তো শাড়িটা দেখতেই বলছে না 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 না, এত ভালো শাড়ি, তুমি একদম নষ্ট করবে না আর এই করবে না। তাই আমি কি ভাবছি জানেন, এই শাড়িটা দেখছেন তো কীরকম কুচকে কুচকে কীরকম হয়ে আছে, তো এটাকে তো পরা যায় না। হ্যাঁ আমি কিন্তু নষ্ট করিনি, এইভাবেই আমাকে শাড়িটা দিয়েছিল এনে, এরকমই কুচকানো। তা আমি ভাবছি কি জানেন, এটাকে ইস্ত্রি করব। ইস্ত্রি করলে আমার মনে হয় কি এটা প্লেন হয়ে যাবে, বুঝলেন। তারপর এটা নাই তো ঘরেই কোনো অকেশানে পরে নেব,
শাড়িটা সত্যিই সুন্দর বলুন। আর লাল হলুদ রং তো আমার পছন্দ, সে তো সবাই জানে। আমি লাল রং আর হলুদ রং ভীষণ পছন্দ করি ভাই। আমার আলমারিতে এত এত কাপড়, মানে সব অর্ধেকই হলুদ রং আর লাল রং, বুঝলেন তো। আমি যে দোকানগুলো থেকে কাপড় কিনি তারা সবাই জেনে গেছে বৌদি মানেই হলুদ রং লাল রং, এটা তো ফার্স্ট প্রেফারেন্স। তো এইটা, আর এই শাড়িটা দেখুন কি সুন্দর। শাড়িটা না বিশাল বড়, জানেন তো, প্রচুর বড় শাড়িটা। এটা বোধহয় আঁচল, বুঝলেন, এইটা আঁচল। শাড়িটা দেখুন কি সুন্দর, কালারটা দারুণ না। এইটা বোধহয় কুচিতে পড়বে, আমি জানি না, এই দুটো শাড়ির এখন আমি পরিনি। তো ভাবছি এই দুটো শাড়ি আমাদের এখানে ওই যে একটা দোকান আছে, সেই তার কাছে এখন ফলস পাড় বসাতে দিই। আগে আগে তো আমি শাড়িতে ফলস পাড় বসাতাম, এখন আর তো চোখে যন্ত্রণা করে পারি না, ওই জন্য ওর কাছে দিয়ে আসি, ও বসিয়ে দেয়। তো ভাবছি কি এই শাড়িটা ওর কাছে দিয়ে আসবো, জানেন। ব্লাউজ পিস যদি থাকে তাহলে ওই বুঝে কেটে বের করে দিয়ে ফলস পাড়টা বসিয়ে দেবে, দিয়ে এ দুটোই ঘরের কোনো অকেশানে পরে নেবো। পাড়াতেও তো কত অকেশান থাকে, যেতে হয়, তখন পরে নেবো। শাড়িটা কি সুন্দর না দেখুন। আর ডাক্তার সাহেবকে দেখাতেই সে লাফ দিয়ে উঠেছে, না না না, এত ভালো শাড়ি কাউকে দেবে না। আর দিতে ইচ্ছাও করছে না, কারণ কি বলুন তো, দিলে তো দেওয়া হয়ে যায়, যাকে দেবো সে খুশি মনে নিয়ে নেবে, তাই না। তো নিজে একটু পরি, তারপরে নাই তো দেবো কাউকে। এত সুন্দর শাড়ি দুটো সে আমার জন্য হাতে করে নিয়ে এসেছিলো, বলুন। তো দেখি আজকে যিশু যদি নিয়ে যায় তাহলে ভাবছি দোকানে দিয়ে আসবো, দেখি কি করি। এই যে দেখুন আমার গপু, আপনারাও দর্শন করুন আমার সাথে। এই যে এখনই অন্ন দিলাম, এই যে, এই আমার ভোলানাথ, আমার কানাই। ডাক্তার সাহেব বলেছে নতুন জামা এনে দেবে ওর জন্য, এই যে। একটুখানি এখন বাজে হচ্ছে রাত্রি 8:10, বুঝলেন তো। এতক্ষণ কি করছিলাম জানেন, এতক্ষণ ঠাকুর ঘরের একটুখানি সেট আপটা ঠিক করছিলাম, অন্যরকম একটু পাল্টে দিলাম আর কি, আপনাদেরকে দেখাবো। তারপরে গোপালকে শয়ন দিলাম, ওইখানে অনেকক্ষণ সময় কেটে গেল বসে বসে। তার আলমারিটাও পরিষ্কার করলাম, ঠাকুর ঘরের যে আমার যে ওয়ার্ডরোবটা রয়েছে সেইটা পরিষ্কার করলাম, ঠাকুরের জিনিসপত্রগুলো। তারপরে ঠাকুরের জায়গাটাও একটুখানি অদল বদল ঘটালাম আর কি। সেই সব করতে করতে দেরি হয়ে গেল। তারপরে ভাবছিলাম শুধু চা খেয়ে নেবো, কিন্তু প্রচুর খিদে পেয়েছে, ওই জন্য এই যে দেখুন একটুখানি চিড়ে ভাজা আর এই যে চা নিয়ে বসেছি। আর এই যে এক্ষুনি খোঁড়াতে খোঁড়াতে কালুর দোকানে গেছিলাম, চানাচুর ছিল না, এই একটা প্যাকেট নিয়ে এলাম, নিয়ে কালুর সঙ্গে একটু গল্প টল্প করে এলাম। ওই আমার পা ভেঙেছে সেই নিয়েই জিজ্ঞাসা অনেক রকম। এই তো বললাম না সকালবেলায় আপনাকে, যে এই যে মানুষে খোঁজ করছে, বারবার জিজ্ঞেস করছে বৌদি তুমি কেমন আছো, বৌদি কি হয়েছে, বৌদি অমুক হয়েছে, কি করে তুমি আর জিমে যাবে কি না, অমুক তমুক, এই যে মানে প্রশ্নগুলো করছে, খোঁজ খবর নিচ্ছে না, এটাই ভালো লাগে, এটাই বা ন্যায় কজন বলুন। ওই জন্যই তো বলছিলাম সকালে আপনাদের কথাটা। তো যাই হোক, একটুখানি এটা খেয়ে নিই, নিয়ে তারপরে ইস্ত্রি করব, অনেকগুলো ইস্ত্রি জমা গেছে, দেখি কতটা কি পারি। আর ডাক্তার সাহেবকে ফোন করেছিলাম, বাজারে তো যেতে পারলাম না, কারণ যিশু সে 3টে 3:30-র সময় ফিরেছে জানেন, ওই পার্লার থেকে চুল কেটে। তারপরে ফিরে এসে আবার চান টান করলো, করে ভাত টাত খেয়ে উঠে একটু বিশ্রাম নিচ্ছিল, আবার ভাইদের সাথে কোথায় বেরিয়েছিল। তো এখন এই যে উপরে গল্প করছে, আমি বলছিলাম যে যাবি, বলে কালকে সকালে গেলে হবে। তারপরে ডাক্তার সাহেবকে ফোন করলাম, যে কি কি আনতে হবে টুকিটাকি সেসব বলে দিলাম, পুজোর জিনিসপত্র একটুখানি নিয়ে আসতে বললাম, ও নিয়ে চলে আসবে, তাহলে আর কোনো ঝামেলা নেই, বুঝলেন তো। তো চলুন এখন আর বেশি কথা বলবো না, একটুখানি চার এই চিড়ে ভাজাটা খেয়ে নিই, নিয়ে ইস্ত্রিগুলো যতটা পারি করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা করব। রান্না বান্না তো সব হয়ে গেল, রাতের খাবার বানানো আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে দেখুন রুটি, আর হচ্ছে এই যে আলু মটরের সবজি, আর এই যে মিষ্টি। আর আমি দেখুন কালকে সকালে জলখাবার খাবো বলে এই যে রুটি করে রেখেছি। আজকে তো সকালবেলায় রুটি খেয়েছি, ওই জন্য এখন আর রুটি আমি খেতে পারবো না। আর এই যে আলাদা করে একটুখানি ওই ঘুগনি মতন বানিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি খাবো হচ্ছে এই যে ওটসের রুটি আর ডিম ভাজা। আর যিশুকে তো খেতে দিয়ে এসছি। আর জানেন এই যে মিষ্টির রসটা দেখছেন না, হ্যাঁ, এই মিষ্টির রসটা দেখলেই আমার শ্বশুরের কথা মনে পড়ে, জানেন তো। আমার শ্বশুর মিষ্টি ভালোবাসতেন না, কিন্তু মিষ্টির রসটা ভীষণ ভালোবাসতেন জানেন।
যখন আমি বিয়ে হয়ে এলাম আর কি, তখন উপরে না ওই হল ঘরে ডাইনিং টেবিলটা পাতা থাকতো, তো একটা না একটা বাসি রুটি তো বেঁচেই যেত। তারপরে দেখতাম কি সকালবেলায় উঠে সব হই চই চিৎকার, কী হয়েছে না, মিষ্টির কৌটোর মধ্যে মিষ্টি খাওয়া হয়ে গেছে, এবার মিষ্টির রসটা রয়েছে, আর ধরুন একটা কি দুটো বাসি রুটি রয়েছে। তো বাপি কখন পুট করে সবার চোখের অলক্ষ্যে খেত, হ্যাঁ, কারণ সবাই তো খেতে দেবে না, তো বাধা দেবে, ওই জন্য সবার চোখের অলক্ষ্যে খেতেন। কখন সেই বাসি রুটি মিষ্টির রস দিয়ে খেয়ে চলে গেছে। আর আমার শাশুড়িকে দেখতাম গজ 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 করে যাচ্ছে, আমার যা চিৎকার করতো, হ্যাঁ, তারপরে আমার হাজব্যান্ডকে দেখতাম গালাগালি করে যাচ্ছে, বাপি কেন খেলো, তোমরা ফেলে দেবে, রাখো না কেন। তাই মিষ্টির রসটা দেখলেই না সেই কথাগুলো মনে পড়ে, জানেন তো। বড় ভালোবাসতেন মিষ্টির রস, মিষ্টি খেতেন না, খাবেই মিষ্টির রস, সে যদি 1 চামচও থাকে সেইটা দিয়েই রুটি খেয়ে চলে যাবে, জানেন। এবার খাওয়া দাওয়া সব সারবো, এখন তো 10টা 45। ডাক্তার সাহেব যখন ফিরলেন, ফেরার পরে বলছে প্রচুর খিদে পেয়েছে, তোমার রুটি করা হয়ে গেছে। আমি তখনও রান্না শুরুই করিনি, বুঝলেন তো, সিরিয়ালটা দেখছি একটু বসে। আমি বলি না তো, আধা ঘন্টা সময় দাও, আমি করে দিচ্ছি। বলে না, আমি সহ্য করতে পারছি না খিদে, আমাকে শিগগির একটু মুড়ি মেখে দাও আর দুধটা দাও, 1 কাপ দুধ। আর তাই সে এই কটা মুড়ি মেখে দিয়েছিলাম তেল পেঁয়াজ দিয়ে, আর 1 কাপ দুধ খেয়েছিল। খেয়ে বলছে না না, আমি রুটি খাবো, তুমি রুটি করো আমি খাবো, বলে হয়তো কী সব কাজে বসেছে। তাই তো 2বার ডেকে এসছি, যাচ্ছি যাচ্ছি করে যাচ্ছে, কখন আসবে জানি না। ওর খাওয়া চাপা দেওয়া রইলো এখানে, আমি আমার ওষুধটা খাই, খেয়ে নেব। তো আজকের মতন তাহলে এখানেই শেষ করে দিলাম, আর কি, কালকে আবার দেখা হবে। আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিতে হবে।